কলম্বো টেস্টের প্রথম দিন পুরোপুরি ভারতের ছিল না। শেষ বিকেলে দুটো উইকেট হারানোর কারণে, বিশেষ করে দিনের খেলার শেষ ওভারটাতে রবীন্দ্র জাদেজার উইকেট হারানোর কারণে। কিন্তু দ্বিতীয় দিনটা ভারতের, পুরোপুরি ভারতের, এবং সেইটা শেষ সময়ে দুইটা উইকেট শ্রীলঙ্কার তুলে নেওয়ার কারণে। ৯ উইকেটে ৫০৩ রান তুলে ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। শ্রীলঙ্কা ৩ ওভার যে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে তাতেই তারা ৮ রান তুলতে হারিয়ে ফেলেছে ২ উইকেট। এই টেস্টে শ্রীলঙ্কাকে পুরোপুরি চেপে ধরেছে ভারত। ভারত এবং জয়ের মাঝখানে এখন যতটা বড় ব্যবধান হয়ে শ্রীলঙ্কা আছে, মানে এখনো তো টেস্টের ফার্স্ট ইনিংসে একটা মাত্র ইনিংস গিয়েছে। এখনো ৩ টা দিন বাকি রয়েছে। স্টিল বলা যায় ভারতের যে আধিপত্য, তাতে করে শ্রীলঙ্কা যতটা তাদের সামনে বড় প্রতিপক্ষ, বৃষ্টিও তার চেয়ে কম বড় প্রতিপক্ষ নয়, অথবা বৃষ্টির চেয়ে শ্রীলঙ্কা বড় প্রতিপক্ষ নয়। এইভাবেও আমরা জিনিসটাকে দেখতে পারি। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন ভারত কিভাবে নিজেদের করে নিয়েছে এবং সেইখানটাতে কোন জায়গাটা আসলে মোমেন্ট অফ দ্য ডে এবং এই টেস্টের গতিপথটা কি হতে যাচ্ছে, সবকিছু মিলে একটু আলোচনাটা করছি। দেখুন, প্রথম দিন ভারত ৩০০ রান তুলেছিল ৫ উইকেট হারিয়ে, এবং সেইখানটাতে আমি বলছিলাম যে দিনটা পুরোপুরি তাদের হতে পারত, হয়নি। কেননা দিনের খেলার প্রথম ভাগটাতে দুটো উইকেট তারা খেলার ধারার বিপরীতে শ্রীলঙ্কাকে গিফট করে এসেছে। সেটা কেএল রাহুলের, সেইটা শুভমান গিলের, এবং দিনের খেলার শেষ ভাগে ২ টা উইকেট তারা হারিয়েছে। ওইটা আবার ঠিক গিফট করেছে বলা যাবে না। ওই সেঞ্চুরিয়ান দেবদূত পাডিক্কাল তিনি আউট হয়েছেন এবং একদম লাস্ট ওভারটাতে গিয়ে রবীন্দ্র জাদেজা উইকেটটা হারিয়েছেন। এখন যখন ৫ উইকেটে ৩০০ রান, তারপরেও ভারত তো একটা মোটামুটি কমান্ডিং পজিশনে ছিল। সেইটাকে পুরোপুরি নিজেদের করে নিতে আমি বলছিলাম যে ধরেন ৪৫০ রান করতে হবে। ভারত তো সেটা 500 প্লাস করে তারপরে ইনিংস ঘোষণা করেছে, এবং আজকের যে খেলা সেকেন্ড ডেতে, সেইখানটাতে সেকেন্ড ওভারটাতেই কিন্তু তারা সারাংশ জৈনের উইকেট হারিয়েছে, ফার্স্ট উইকেট দিনের হারিয়েছে, এবং তারপরে ক্রিজে এসেছেন ঋষভ পান্ট। আগের দিন যিনি ওই শর্ট ডেলিভারিতে হাতে কবজির এইখানটাতে লেগে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছিলেন, এবং তিনি যে ফেরত আসবেন সেটা তো বোঝাই যাচ্ছিল, এবং ফেরত যখন তিনি এসেছেন, শ্রীলঙ্কানরা যে আবার তাকে সেই শর্ট পিচ ডেলিভারিতে আনসেটেল করতে চাইবে সেটাও আসলে বোঝা যাচ্ছিল। এবং সেটার রিঅ্যাকশন ঋষভ পান্ট কিভাবে দেখাবেন সেটাও বোঝা যাচ্ছিল। ঋষভ পান্ট ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে ওই যে একটা ছক্কা মেরেছেন যে ওইরকম একটা ডেলিভারিতে, শর্ট পিচ ডেলিভারিতে, যেইটা কলম্বোর একেবারে ওই সোলার প্যানেলের ছাদের উপরে গিয়ে পড়েছে। বলই হারিয়ে গিয়েছে। ফলে ওই যে একটা কনফিডেন্স পেয়ে গেছে, ধ্রুব জুরেলের সঙ্গে পার্টনারশিপ গড়েছেন, এবং সেই পার্টনারশিপেই কিন্তু ভারতের ম্যাচে অবস্থানটা আরো অনেক বেশি জোরালো হয়েছে। এই ২ জন মিলে লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট হারাতে দেননি। ৬ উইকেটে ৪১৯ রান নিয়ে ভারত লাঞ্চে গিয়েছে। এবং লাঞ্চের পরে প্রথম বলটাতে আবার সেই আউট হয়ে গিয়েছেন ঋষভ পান্ট ৬৩ রান করে। ধ্রুব জুরেল তখন হচ্ছে, মানে পান্ট যেরকম ছিলেন হচ্ছে গিয়ে ওই ধুমধারাক্কা পেটানো, মারা, প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া। অন্যদিকে আবার ধ্রুব জুরেল তিনি একেবারে শান্ত, সৌম্য, প্রপার টেস্ট ব্যাটিং করে এগিয়ে যাচ্ছিলেন, এবং অন্য সাইড থেকে এই পান্টের সঙ্গে পার্টনারশিপটা তো তার হয়েছে, ১৫২ বলে ১১২ রানের জুটি হয়েছে, এবং তারপরেও গিয়ে মানভ সুতার ইভেন মোহাম্মদ সিরাজের সঙ্গেও তিনি হচ্ছে গিয়ে ভালো পার্টনারশিপ করেছেন, ভালো সঙ্গ তারা তাকে দিয়েছেন, এবং এই করেই তিনি তার নিজের ২য় টেস্ট সেঞ্চুরিটাতে পৌঁছে যান। সেটা অবশ্য বেশ নাটকীয়। নাটকীয় এই অর্থে যে ৯৯ রানে পৌঁছে যাওয়ার পরে বেশ কিছু সময় ওই জায়গাটাতে স্টাক ছিলেন। মনে হয় ১২ বল তিনি ওই ৯৯ থেকে আর সেঞ্চুরিতে পৌঁছতে পারছিলেন না, এবং যখন তিনি সেঞ্চুরিতে পৌঁছার জন্য একটা সিঙ্গেল নেয়ার জন্য মিড অফে বল ঠেলেই দৌড় দিয়েছিলেন, মিড অফ থেকে ফিল্ডার যদি এটা সরাসরি থ্রোতে স্ট্যাম্পে লাগিয়ে দিতে পারত, তাহলে ৯৯ রানে আউট হয়ে যেতে পারতেন ধ্রুব জুরেল। ফিল্ডার সেটা মিস করেছে। ধ্রুব জুরেল তার সেকেন্ড টেস্ট সেঞ্চুরিটা পেয়ে গিয়েছেন। ভারত এই জায়গায় ক্যাপ্টেন শুভমান গিল ওয়েট করছিলেন যে ৫০০ রান কখন হবে, ৫০০ রান হলেই ইনিংস আসলে ঘোষণা করা হবে, এবং জাস্ট ৫০০ রান হয়ে যাওয়ার পর ৫০৩ রান ৯ উইকেটে তারপরেই ভারত ইনিংসটা ঘোষণা করেছে। আমারই ইনফ্যাক্ট তখন মনে হচ্ছিল যে ভারতকে আসলে একটু দেরি করে ফেললো কিনা। স্পেশালি যখন শ্রীলঙ্কা আবার ব্যাটিংয়ে নামলো, ব্যাটিংয়ে নামার মানে পর ২ বল পরেই বৃষ্টির কারণে আবার খেলাটা বন্ধ হয়ে গেল। বৃষ্টি তো এই টেস্টে ঝামেলা করছে, শ্রীলঙ্কাতে এই সময় বৃষ্টি ঝামেলা করবেই, এবং ভারতের প্রতিপক্ষ যতটা শ্রীলঙ্কা ততটাই বৃষ্টিও। সো সবকিছু মাথায় রেখে যে ঠিক আসলে ৫০০ রানে গিয়েই ইনিংস ঘোষণা করতে হবে, সাইকোলজিক্যাল ব্যাপার-স্যাপার রয়েছে। কিন্তু আমার মনে হয়েছিল যে আসলে ধ্রুব জুরেলের সেঞ্চুরি হওয়ার পরও হয়তোবা ঘোষণা করতে পারতেন ইনিংস সেইখানটাতে শুভমান গিল। তবে দিনের যে ওই ৩ টা ওভার ব্যাটিং এর সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা, তাতে করে আর ওই কোন সংশয়ের জায়গাটা আর নাই যে না আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে হয়তোবা আরেকটু ভালো হতো। কেননা ওই ৩ ওভার ওই ২ বল পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। আবার যখন খেলা শুরু হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বারবার কমপ্লেইন করছিলেন, কিন্তু আম্পায়ার ওই যে লাইট মিটার দিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন, এবং
সেইখানটাতেই কিন্তু ২ টা উইকেট ভারত তুলে নিয়েছে। উদানের উইকেটটা ওখানে তুলে নিয়েছেন হচ্ছে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এবং তারপর নাইট ওয়াচম্যান হিসেবে যে জয়সূর্যকে নামানো হয়েছিল তাকে মানব সুতার এলবিডব্লিউ করে দিয়েছেন। যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে লাইট যেটা ছিল সেটা আর পারমিট করছিল না পেস বোলারদের বোলিং করানোর। ফলে মানব সুতারকে এনেছে এবং মানব সুতার মোটামুটি হচ্ছে গিয়ে পেস বোলারের গতিতেও যে আর্ম বোল করেছিলেন, একটু আগেই একটা আর্ম বোল করেছেন সেটাতেই প্রায় আউট হয়ে যাচ্ছিলেন। ওই জয়সূর্য কিন্তু সেই আউটটা হননি কিন্তু একটু পরেই আবার আরেকটা আর্ম বলে তিনি ঠিকই এলবিডব্লিউ হয়ে যান। ওই হচ্ছে গিয়ে ডিআরএস নিয়েও আর বাঁচা যায়নি। ফলে শ্রীলঙ্কা আসলে ওই জায়গাটাতে তাদের যেইভাবে প্রায় অন্ধকার একটা অবস্থাতে ব্যাটিং করতে হয়েছে সেই জায়গাটা তাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। কিন্তু ভাই ধরেন এখন এই যে লাইট মিটার রয়েছে, এটা আম্পায়ারদের তো একটা স্ট্যান্ডার্ড রয়েছে যে কতটুকু লাইট হলে খেলানো যাবে, কতটুকু লাইটে পেস বোলাররা বোলিং করতে পারবে, কতটুকু লাইটে হচ্ছে গিয়ে পেস বোলিং অফ করে স্পিনারদের দিয়ে বোলিং করালেই শুধু খেলা চালানো যাবে। ফলে ওইখানটাতে আসলে শ্রীলঙ্কার আক্ষেপের জায়গা থাকতে পারে কিন্তু খুব কমপ্লেইনের জায়গা থাকার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে যে সেকেন্ড ডেটা গেল, যেটা ফার্স্ট ডেতে ভারত ৫ উইকেটে ৩০০ রান ছিল, সেইটা ৪৫০ অন্তত ফার্স্ট ইনিংসটা করলে ভালো হতো। সেইটাকে 500 প্লাসে নিয়ে গিয়ে তারা ইনিংস ঘোষণা করেছে ৫০৩ রান ৯ উইকেটে এবং তারপরে শ্রীলঙ্কার ২ টা উইকেট তুলে নিয়েছে। এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটাকে বলবেন? বেশ কয়েকটা জায়গায় কিন্তু আছে। আমার কাছে যেমন মনে হয় যে ধরেন ঋষভ পান্ট যে ছক্কাটা মারলেন যে তাকে আবার ওই শর্ট পিচ ডেলিভারিতেই আনসেটেল করার চেষ্টাটা যেইভাবে তিনি হচ্ছে গিয়ে জবাবটা দিলেন এটা দেখার জন্য আসলে একটা দারুণ বিষয়। সাইকোলজিক্যালি কতখানি এগিয়ে গেছেন এটা আসলে খুব মানে একটা ব্যাটসম্যানদের পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দুর্দান্ত একটা ব্যাপার। মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন হচ্ছে গিয়ে ধ্রুব জুড়েলের সেঞ্চুরির মোমেন্টটা। কেননা হচ্ছে গিয়ে ওই সময়টাতে অনেকক্ষণ ধরে তিনি 99 এ স্টাক হয়েছিলেন। ফাইনালি যখন যে ওই সিঙ্গেলটা নিচ্ছেন সেইটাও ডিরেক্ট হিট হলে রান আউট হয়ে যেতে পারতেন। ফলে ওই জায়গায় একটা নাটকীয় ব্যাপার-স্যাপার ছিল। ফলে সেইটাকে মোমেন্ট অফ দ্য ডে বলা যায়। কিন্তু আমার কাছে আসলে মোমেন্ট অফ দ্য ডে সত্যিকার অর্থে দিনের খেলার প্রায় ওই শেষ ভাগে প্রায় ওই অন্ধকারের মধ্যে হলো না হয় এক নাইট ওয়াচম্যান তাকে সহজে ২ টা উইকেট ভারত তুলে নিয়েছে। তাতে করেই এই 3rd ডেটা এরপরে গিয়ে ভারত খুব কমান্ডিং অবস্থানে থেকে আরো কমান্ডিং অবস্থানে থেকে শুরু করতে পারবে। 2nd ডেতে কিন্তু সব মিলিয়ে বৃষ্টি, ব্যাড লাইট সবকিছু মিলিয়ে মাত্র ৫৬ ওভার খেলা হয়েছে। ফলে নেক্সট ৩ টা দিনেও যে ৯০ ওভার, ৯০ ওভার, ৯০ ওভার করে খেলা হবে বা এই যে ধরেন 3rd ডেতে খেলা আর্লি শুরু হবে এগুলো তো আর হবে না। ওই বৃষ্টি আসলে ঝামেলা করবেই। সেই ঝামেলা পেরিয়ে ভারত ফার্স্ট ইনিংসে একটা হিউজ টোটাল করে ফেলেছে। তারা হয়তোবা চাইবে যে আর ওই শ্রীলঙ্কাকে যদি ১ম ইনিংসটাতেই অল্পতে গুটিয়ে দেয়া যায়, যদি তাদের ওই যে সময়ের সঙ্গেও যেহেতু লড়াই করতে হবে, তো ওই আর এক ইনিংস ব্যাটিং করেই যদি জয়টা করায়ত্ত করে